উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় নতুন করে আরও 2 জনের মৃত্যু হয়েছে। বার্ন ইনস্টিটিউটে এখনও মৃত্যু ঝুঁকিতে রয়েছে 6 জন, আর 13 জনের অবস্থা উন্নতির দিকে। বৃহস্পতিবার রাতে ব্রিফিংয়ে এসব তথ্য জানান জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন। চিকিৎসায় নেওয়া হচ্ছে সিঙ্গাপুর, চীন ও ভারতের ডাক্তারদের পরামর্শ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যু হয়েছে 31 জনের। এছাড়া রাজধানীর 3টি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 51 জন। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত এ হিসাবের একটি তালিকা গণমাধ্যমে পাঠায় প্রেস উইং। রাত 8টার কিছুক্ষণ পর ব্রিফ করেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক। জানান, তাদের আইসিইউতে থাকা 6 জনের জীবন এখনও সংকটে। এছাড়া আরও 36 জন এই হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের চিকিৎসায় সিঙ্গাপুর, ভারত ও চীনের বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। 24 ঘন্টায় আমাদের আরও 2 জনের মৃত্যুবরণ হয়েছে এবং এই 2 জনের একজন আজকে 1:55 মিনিটে মারা গিয়েছেন, আর একজন 4:30টার সময় মারা গিয়েছেন। এখানে সিঙ্গাপুর, ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, জাপান কাউকেই আমরা আলাদাভাবে দেখছি না। সবার পরামর্শটাকেই আমরা বাচ্চাদের জন্য যেটা পজিটিভ হচ্ছে সেটাকে আমরা সানন্দ চিত্তে গ্রহণ করছি। পরিচালক আরও জানান, চিকিৎসাধীনদের জন্য রক্ত নেওয়া বন্ধ রয়েছে, নেওয়া হচ্ছে না স্কিন ডোনেশনও। ব্লাডের কোনো প্রয়োজন নাই। আমাদের স্কিন ডোনেশনের কথা যেটা আসছে সেটাও কিন্তু আমরা এই মুহূর্তে নিচ্ছি না। আমাদের পর্যাপ্ত পরিমাণে স্কিন আমাদের ব্যাংকে আছে, যদি কারোর লাগে আমরা সেখান থেকেই ব্যবহার করতে পারবো। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, অনেকেই আমাদের কাছে বিকাশ, নগদ ইত্যাদিতে টাকা পয়সা পাঠাতে চাচ্ছে, এগুলোরও কোনো প্রয়োজন নেই। এছাড়া চিকিৎসার সব খরচ সরকার বহন করছে বলেও জানান অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ 5টি মরদেহের পরিচয় শনাক্ত করেছে সিআইডি। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় পাওয়া যায়। এদিকে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটিতে ক্লাস চালুর বিষয়ে সোমবারের পর সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ। ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় উত্তরার মাইলস্টোন স্কুলের বেশ কয়েকজনের শরীর একেবারে পুড়ে যায়। মরদেহ পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে এদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কয়েকটি মরদেহ রাখা হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। সেখান থেকে সংগ্রহ করা নমুনা থেকে 5 জন নারীর ডিএনএ প্রোফাইল পায় সিআইডি। ঘটনার দিন থেকে বুধবার পর্যন্ত কয়েকটি পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা নেওয়া হয়। বৃহস্পতিবার ওই 5 নারী মরদেহের পরিচয় নিশ্চিত হয় সিআইডি। এরা হলেন ওয়াকিয়া ফেরদৌস নিধি, লামিয়া আক্তার সোনিয়া, আফসানা আক্তার প্রিয়া, রাইসা মনি এবং মারিয়াম উম্মে আফিয়া। এক সপ্তাহ মাকি নিয়ে থাকবে, আপনারা বলেন দয়া করে এই নিউজটা আপনারা করেন যে একটা সপ্তাহ আধুনিক যুগে এই রিপোর্টটা দিতে কি লাগে, একটা ডিএনএ রিপোর্ট দিতে আপনাদের মনে হয়? এই কথাটা আপনারা একটু জানান যে আফিয়ার মায়ের একটাই অনুরোধ, এক সপ্তাহ কেন লাগবে এই রিপোর্টটা দিতে? এক সপ্তাহ আফিয়ার মা এই কি নিয়ে থাকবে এক সপ্তাহ? এদিকে দুর্ঘটনার চতুর্থ দিন বৃহস্পতিবারও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গেটে ভিড় করে শিক্ষার্থী ও উৎসুক জনতা। দুষ্টামি করে বলতেছিলাম যে এক বাচ্চা প্যারেন্টসের সাথে এখনো যায়, ফান করে বলছি। ও আমাকে উত্তর দিল, ভাই একদিন দেখবে আমি তোমার মতন বড় হয়ে আমি একা একা বাসায় যাব, কিন্তু যেতে পারলো না। এখন কি অবস্থা তাই দেখতে আসছে আর কি। আর ওই সময় আসতে পারি নাই, এখন আসছে আর কি। মাইলস্টোনের সব ক্যাম্পাস সোমবার পর্যন্ত বন্ধ থাকবে। 28শে জুলাইয়ের পর ক্লাস শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ। যেই বিমান ওড়ার কথা ছিল মেঘ পেরিয়ে আকাশে, সেই বিমান বিধ্বস্ত হলো কোমলমতি শিক্ষার্থীদের ক্লাসরুম, স্কাই এবং ক্লাউডে। একটি নির্মম ইতিহাসের সাক্ষী হলো গোটা জাতি। এমন নির্মম ইতিহাস আর কখনোই যেন পুনরাবৃত্তি না ঘটে, এমনটাই প্রত্যাশা সবার। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, উত্তরা, ঢাকা। তিব্বতে ব্রহ্মপুত্র নদের উজানে চীনের বাঁধ নিয়ে বাংলাদেশের বিচলিত হবার কিছু নেই বলে আশ্বস্ত করেছে বেইজিং। পররাষ্ট্র উপদেষ্টা জানান, এই বিষয়ে ঢাকাকে বিস্তারিত অবহিত করেছেন দেশটির রাষ্ট্রদূত। বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে উপদেষ্টা আরও বলেন, মাইলস্টোনে আহতদের চিকিৎসায় ভারতের এগিয়ে আসা দুদেশের জনগণের জন্যই ইতিবাচক। উত্তরায় মাইলস্টোনে দুর্ঘটনায় আহতদের জন্য বিদেশি সহায়তা, ঢাকায় জাতিসংঘের কার্যালয় চালু, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনা সহ নানা ইস্যুতে ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা। ব্রহ্মপুত্র নদে চীনের বাঁধ নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, কোনো দেশ এ ধরনের অবকাঠামো করতে চাইলে তাতে বাধা দেয়া যায় না, তবে এতে ভাটির দেশের ক্ষতি যেন কম হয়
তা নিশ্চিত করতে বলা হয়েছে। এ বিষয়ে আশ্বাস দিয়েছে চীন। নিশ্চয়তা দিয়েছেন যে কোনো ধরনের কোনো ইরিগেশন এলিমেন্ট নাই এটাতে, এবং কোনো পানি উইথড্রয়ালের কোনো পরিকল্পনা বা কোনো প্রোগ্রাম এটার মধ্যে নেই। কাজেই আমাদের এ নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আমরা চাই যে হাইড্রোলজিক্যাল তথ্য আদান প্রদান হোক বিশেষজ্ঞদের মধ্যে, এবং সেটা বিচার বিবেচনা করা হোক। তার মানে এই না যে তারা তাদের ড্যাম নিয়ে এগিয়ে যাবে না। আমাদের ক্ষতি যাতে মিনিমাম হয় অথবা যাতে না হয়, আমরা সেই চেষ্টাই করতে থাকবো। সিঙ্গাপুর, চীন ও ভারত উত্তরার দুর্ঘটনায় আহতদের চিকিৎসার সেবায় এগিয়ে এসেছে। এ মুহূর্তে আর কোনো বিদেশি সহায়তার প্রয়োজন নেই বলেও মনে করছে সরকার। যে দেশগুলো আমাদেরকে সহায়তা দিতে চেয়েছে, হেল্প করতে চেয়েছে, তাদের মধ্যে ভারত একটি, এবং তাদেরকে আমরা বলেছি যে আমরা তথ্য নিয়েছি আমাদের বার্ন ইউনিটের কাছ থেকে তাদের কী প্রয়োজন। তারা যা বলেছেন সেই অনুযায়ী আমরা তাদেরকে জানিয়েছি। তারই প্রেক্ষিতে দুজন ডাক্তার, দুজন নার্স এসেছেন। পিপুল টু পিপুল কন্ট্যাক্ট তো সবসময়ই ভালো, এবং এটা তো এক ধরনের পিপুল টু পিপুল কন্ট্যাক্ট। আমি মনে করি যে এটা একটা পজিটিভ জিনিস। দীর্ঘ পর্যবেক্ষণ ও পর্যালোচনার পরই ঢাকায় জাতিসংঘের দপ্তর চালুর বিষয়ে রাজি হয়েছে বাংলাদেশ। এখানে দেশের স্বার্থই সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে বলেও জানান উপদেষ্টা। আমাদের স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয় সেটা দেখেই আমরা করেছি। দেখুন, বিশেষজ্ঞদের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে। তারা তো এটা বিভিন্ন প্রোজ এন্ড কনস সেটা বিবেচনা করবেনই। তবে আমি বিশ্বাস করি, সরকার বিশ্বাস করে যে এটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে না, পক্ষেই থাকবে। তিনি বলেন, আগামী 11 আগস্ট দ্বিপাক্ষিক সফরে মালয়েশিয়া যাবেন প্রধান উপদেষ্টা। নাফিদা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক চুক্তি করা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক কমানোর বিষয়ে সরকার আশাবাদী। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। আমন্ত্রণ পেলেই দেশটিতে যাবে বাংলাদেশের প্রতিনিধিরা। 1 আগস্টের মধ্যে আমন্ত্রণ না পেলেও পরবর্তীতে এই নিয়ে আলোচনার সুযোগ থাকবে বলে জানান উপদেষ্টা। বলেন, এই নিয়ে শুক্রবার যুক্তরাষ্ট্রের সাথে অনলাইনে বৈঠকের কথা রয়েছে। সেই বৈঠকে অনেক কিছুই স্পষ্ট হবে। তবে শুল্ক কমানোর আলোচনায় লবিস্ট নিয়োগ করা হবে না বলেও জানান উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। যুক্তরাষ্ট্র এবং আমরা এই বিষয়ে আমাদের কর্মকাণ্ড কোনো স্থবিরতা নেই। আমাদের কর্মকাণ্ড যথেষ্ট গতিশীলতার সাথে আগাচ্ছে, এবং আমরা আমাদের অবস্থানগুলোকে মানে সঠিকভাবে তুলে ধরেছি। সক্ষমতার ভিত্তিতে আমাদের যা করণীয় সেই তুলে ধরার পরিপ্রেক্ষিতে আমরা এখন ওনাদের থেকে যেটা বলেছে আমন্ত্রণের অপেক্ষায় আছে। আমন্ত্রণ পেলেই চলে যাব। যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে রাতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় তার সর্বোচ্চ বিচার চেয়ে স্লোগান দেয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা। দেশের 19তম প্রধান বিচারপতি ছিলেন ABM খায়রুল হক। সংবিধানের 13শ সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চূড়ান্তভাবে নিষিদ্ধ করেছিলেন তিনি। বৃহস্পতিবার সকাল 8টায় ধানমন্ডির বাসা থেকে আটকের পর তাকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে রাত 8টায় নিম্ন আদালতে হাজির করা হয়। এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা তার সর্বোচ্চ বিচার চেয়ে স্লোগান দেয়। নিরাপত্তার স্বার্থে হেফাজতখানা থেকে পেছনের দরজা দিয়ে এজলাসে তোলা হয় সাবেক বিচারপতিকে। শুনানি শেষে আদালত খায়রুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী তার শাস্তি দাবি করেন। এত অপকর্ম করেছে, কোনো আইনজীবী ওনার পক্ষে দাঁড়াইতে চায় না। উনি নিজে সশরীরে থেকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং নির্দেশ দিয়েছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই কারণে বিজ্ঞ আদালতে এজাহারে 44 নম্বর আসামি উনি ওনাকে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণ করেন। লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে হামলা মামলার একমাত্র সেই দায়ী। দ্রুত চার্জশিটের ব্যবস্থা করে তাকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি আমরা মাননীয় আদালতের কাছে কামনা করেছি। হত্যা মামলা ছাড়াও গত বছর আগস্টে রায় জালিয়াতির কারণে আরও 3টি মামলা রয়েছে খায়রুল হকের নামে।
রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক দেশের সবচেয়ে বড় শত্রু, এই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, তার মতো যাদের গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, খায়রুল হক তার পদ ব্যবহার করে দেশের অনেক বড় ক্ষতি করেছেন। তার রায়ের কারণে দেশের সব সংকট তৈরি হয়েছে, যার ফলে দেশের মানুষ দীর্ঘ সময় ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছে। এ সময় দেরিতে হলেও তাকে গ্রেপ্তার করায় স্বস্তি প্রকাশ করেন মির্জা ফখরুল। বিচার বিভাগ, যেটাকে আমরা মনে করি যে আপনার জুডিশিয়ারি সবচেয়ে বড় জায়গা, যেখানে আপনার সবচেয়ে আপনার মানুষের আস্থা থাকে, সেই আস্থা জায়গাটাকে সম্পূর্ণভাবে তিনি ধ্বংস করেছেন শুধুমাত্র তার রাজনৈতিক চিন্তা ভাবনা, সেই কারণে, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি করেছে বলে আমরা মনে করি। দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ ওই জায়গাটাতে বসে আর সেই জায়গার ব্যবহার করে রাষ্ট্রের ক্ষতি করতে না পারে। 5 অগাস্টের মধ্যে জুলাই সনদ আদায় করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশে এই মন্তব্য করেন তিনি। এ সময় দলের অন্য নেতারা বলেন, গণহত্যার পরও আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হচ্ছে। দেশের স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। পদযাত্রার 24তম দিনে বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সার্কিট হাউসে জুলাই শহীদ পরিবার ও 2021 সালে নরেন্দ্র মোদী সফর ঘিরে আন্দোলনে নিহতদের স্বজনদের সাথে কথা বলেন এনসিপির নেতারা। পরে কাউতালী মোড় এলাকা থেকে পদযাত্রা শুরু করে দলটি। দুপুরে শহরের পৌর মুক্ত মঞ্চে সমাবেশে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণহত্যার বিচার ও নতুন সংবিধানের দাবিতে অনড় থাকবেন তারা। যে সকল দল নিজেদের অবস্থান থেকে সরে এসে সংস্কারের বিষয়ে ঐক্যমতের পক্ষে কাজ করেছে, তাদের ধন্যবাদ জানান তিনি। জাতীয় নাগরিক পার্টি সংস্কার বিচার নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে। যে সকল রাজনৈতিক দল নিজেদের দলীয় অবস্থান থেকে সরে এসে সংস্কারের ঐক্যমতের পক্ষে কাজ করছেন, সে সকল রাজনৈতিক দলকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা জুলাই আগস্ট মাসের মধ্যে 5 আগস্টের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র আদায় করতে পারব। এই সময় দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, বিমান দুর্ঘটনা নিয়ে গুজব ছড়িয়ে আওয়ামী লীগ পুনরায় সংগঠিত হচ্ছে। তাদের ঠেকাতে সবাইকে এক থাকতে হবে। আমরা ভেবেছিলাম ফেসিবাদের পতন হয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম মাইস্কুলের ঘটনাকে পুঁজি করে আবার আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশ শেষে পদযাত্রা নিয়ে হবিগঞ্জে যান এনসিপির নেতারা। সেখানে এক সমাবেশে সব দলকে জনস্বার্থে রাজনীতি করার আহ্বান জানান সদস্য সচিব আক্তার হোসেন। দখলদারিত্বের রাজনীতির পরিবর্তে জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণের পলিসি নির্ভর রাজনীতি প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। শুক্রবার সুনামগঞ্জ ও সিলেটে এনসিপির পদযাত্রা এবং সমাবেশের কথা রয়েছে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফৌজদারি কার্যবিধি সংশোধন করেছে উপদেষ্টা পরিষদ। এখন থেকে গ্রেপ্তারের সময় পুলিশের পরিচয়পত্র দেখানো এবং 12 ঘন্টার মধ্যে পরিবারকে জানাতে হবে। এছাড়াও কী কারণে কোন আইনে গ্রেপ্তার তাও জানাতে হবে। এদিকে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীকের বিধান বাতিল করার কথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এসব কথা জানান উপদেষ্টারা। ফরেন সার্ভিস একাডেমিতে বৃহস্পতিবার বিকেলে নিয়মিত ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় আইন উপদেষ্টা বলেন, মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের সহায়তা এবং 2 শিক্ষিকাকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে। তিনি জানান, আগে সন্দেহ হলে 54 ধারায় গ্রেপ্তার করা হতো। এ বিষয়ে ফৌজদারি কার্যবিধি সংশোধন করা হয়েছে, যাতে অনলাইন বেল বন্ড সাবমিশন করা যায়। কাউকে গ্রেপ্তারের সময় পুলিশের পরিচয়পত্র দেখানো, অভিযোগ ও কোন আইনে গ্রেপ্তার সেটি পুরোপুরি লেখা থাকতে হবে। 12 ঘন্টার মধ্যে পরিবারকে জানানোর বিধানও করা হয়েছে। যত দ্রুত সম্ভব
গ্রেফতারকৃত ব্যক্তির পরিবার, বন্ধু বা লয়ারকে তার সাথে যোগাযোগ করে জানাতে হবে যে ওকে গ্রেফতার করেছে, আমরা এই কারণে গ্রেফতার করেছি, এই মামলায় গ্রেফতার করেছি এবং গ্রেফতারকৃত ব্যক্তি এখানে আছেন। যত দ্রুত সম্ভব করতে হবে এবং কোনো অবস্থাতেই 12 ঘন্টার বেশি সময় নেওয়া যাবে না। অনলাইন বেল বন্ড সাবমিশনের বিধান আছে, তারপর ডিজিটালি সামন দেওয়া যাবে, ডিজিটালি ওয়ারেন্ট দেওয়া যাবে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নেয়ার বিধান বাতিল করা হয়েছে বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই। এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে এবং প্রত্যেকটি ক্ষেত্রেই হবে। এই জিনিসটাকে কেন্দ্র করে অনেক হানাহানি স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করা হয়েছে এবং অনেক জায়গায় মার্কার ভোটে অনেকে জিতে এসেছে কিংবা গায়ের জোরে জিতে এসেছে। এখন আমরা প্রত্যাশা করছি যে এর মাধ্যমে স্থানীয় সরকারে আমাদের একটা ইতিবাচক পরিবর্তন আসবে। এছাড়া গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার ঘটনা তদন্তে সাবেক বিচারপতির নেতৃত্বে কমিটি করা হয়েছে। কমিটিকে 3 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিচার বিভাগের কমিশন হচ্ছে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের আগের 15 বছরে ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের কর্মীদের হামলা ও তৎকালীন সরকারের নির্দেশে নিহতদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন ছাত্রলীগের হামলায় নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা, ছোট ভাই ও মামা। তারা আবরার ফাহাদ হত্যা মামলার বিচার কার্যকর সহ ছাত্রলীগ যুবলীগের হত্যাকাণ্ড নিয়ে তদন্তের অনুরোধ জানান। এ সময় প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ কর্মীদের হামলায় নিহতের তালিকা করে সব ঘটনা তদন্তের নির্দেশ দেন। বর্তমান সরকারের 4-5 বছর ক্ষমতায় থাকা উচিত বলে সরকারের অনেকেই নিজের লোক দিয়ে প্রচারণা চালাচ্ছেন, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেন, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে রেখেছে মব ভায়োলেন্স। এদিকে এখনও গণতন্ত্র বিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে জানিয়ে সব দলের নেতাকর্মীকে সজাগ থাকার আহ্বান জানান রিজভী। আমরা শুনি যে সরকারের মধ্যে অনেক উপদেষ্টা রয়েছেন, তারা নাকি প্রলম্বিত করতে চান। তারা তাদের লোকজনদেরকে দিয়ে এটা বলাচ্ছেন, বা ফেসবুক, সোশ্যাল মিডিয়া, সামাজিক গণমাধ্যমে বলছেন 3 বছর থাকা উচিত এই সরকারের, 5 বছর থাকা উচিত, এগুলো বলাচ্ছেন বিভিন্নভাবে নানা কায়দায়। কারা বলাচ্ছেন সেটা আপনারা সবাই জানেন। তো এইটা বলে গণতন্ত্রের ক্ষতি করছে। মৌলিক সংস্কারের পর আগামী বছরের শুরুর দিকে নির্বাচন আশা করে জামায়াতে ইসলামী। তবে আগের মতো নির্বাচন হলে তা জাতির জন্য কল্যাণকর হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে সিলেটের শিল্পকলা একাডেমিতে মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, যে দল নিজের কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না তাদের কাছে দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়। জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে অভ্যন্তরীণ বিষয়ে কোনো দেশকে নাক গলাতে দেবে না। আমরা আশা করি আগামী বছরের প্রথমাংশেই এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে এবং হওয়া উচিত। এর সাথে আমরা এটাও বলেছি যে যদি প্রয়োজনীয় বেসিক সংস্কারগুলো করা না হয় আর যদি আগের মতোই নির্বাচন হয়, এই নির্বাচন জাতির জন্য আরেকটা দুঃখ এবং বেদনার কারণ হবে। যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তির বিষয়ে প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশ পিছিয়ে পড়েছে। তবে অর্থনৈতিক সংস্কার শুরু হওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বিনিময় হারে স্থিতিশীলতা ফিরছে। বৃহস্পতিবার PRI এর আলোচনায় বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপি নেতা মঈন খান বলেন, এনজিও ও কর্পোরেট পলিসি দিয়ে সরকার চালানো যায় না। বিদায়ী অর্থ বছরে লক্ষ্যমাত্রার তুলনায় ৯২,০০০ কোটি টাকা রাজস্ব আদায় কম হয়েছে। কর জিডিপির অনুপাত
তলানিতে নামায় শিক্ষা, স্বাস্থ্যসহ নানা প্রয়োজনীয় খাতে সরকারের ব্যয়ের সক্ষমতা কমছে বলে মনে করেন গবেষকরা। এতে অর্থনৈতিক বৈষম্য বাড়ছে, কমছে দারিদ্র্য বিমোচনের গতি। পর্যবেক্ষকরা বলছেন, সমন্বয়হীনতায় গেল অর্থবছর বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হার 5 দশকের সর্বনিম্ন। তবে প্রবাসী আয়, রপ্তানি সূচকে অর্থনীতি টিকে থাকার শক্তি পাচ্ছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের মাসিক অর্থনৈতিক পর্যালোচনায় আলোচকরা বলেন, পোশাক খাতের 20% রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। তাই বাজারটিতে টিকে থাকতে শুল্ক ইস্যুতে চুক্তি গুরুত্বপূর্ণ। আমাদের গার্মেন্টস এন্ড ফুটওয়্যার সেক্টরে যেটা লেবার ইন্টেন্সিভ প্রোডাক্ট এবং আমাদের কম্পারেটিভ স্ট্রং কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে এবং ইউএস মার্কেট ইজ আ ভেরি লার্জ এন্ড এক্সপ্যান্ডিং মার্কেট। ওখানে আমাদের উই নিড টু গেট আ গুড ট্রেড এগ্রিমেন্ট, গুড ট্রেড ডিল। মূল্যস্ফীতি বলেন, রিজার্ভ সিচুয়েশন বলেন, এক্সচেঞ্জ রেট সিচুয়েশন বলেন, প্রত্যেকটা জিনিসই কিন্তু আগের থেকে বেটার স্টেবিলিটি অর্জন করেছে। অর্থাৎ আপনি যদি পেইনফুল রিফর্মগুলো করেন বা সংস্কারগুলো করেন, তার একটা পজিটিভ ডিভিডেন্ড পাওয়া যায়। তো এই ধারণাটা ধরে রাখতে হবে। আলোচনায় বিএনপি নেতা মঈন খান বলেন, এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষের অভিযোগ শোনা যায়। সেই সঙ্গে অর্থনীতির বড় অংশই এখনও অপ্রাতিষ্ঠানিক। এসব কারণেই রাজস্ব আয় বাড়ছে না। সম্প্রতি দেশে প্রথমবারের মতো ডলারের বিপরীতে টাকার মান বাড়তে দেখলাম। বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করে আবার ডলারের দাম বাড়ালো। একটা আমদানি নির্ভর দেশে কেন এমন পদক্ষেপ নেওয়া হলো তা বোধগম্য নয়। দেশে সামাজিক স্থিতিশীলতা ফেরাতে সরকারের মধ্যে আস্থার পরিবেশ তৈরির তাগিদ দেন আলোচকরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অপহরণের শিকার হয়েছেন 11 জেলে। নোয়াখালীর হাতিয়া সংলগ্ন সন্দ্বীপের পশ্চিমে খুড়ারচর এলাকা থেকে অপহৃত হন তারা। তাদের মধ্যে 10 জনের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন ও পাটোয়ারির হাট এবং একজনের বাড়ি নোয়াখালীর সদর উপজেলায়। তাদের কাছ থেকে 1.5 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ট্রলার মালিকের ভাই মোহাম্মদ হানিফ মাঝি জানান, 22 জুলাই সকালে রামগতির টাঙ্কির ঘাট থেকে 11 জন জেলে নিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারের উদ্দেশ্যে রওনা হয় ট্রলারটি। ট্রলারের মালিক সোলেমানও তাদের সাথে ছিল। মাছ শিকারের সময় ওই রাতে ট্রলার সহ দস্যুরা তাদের অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। মোবাইলের মাধ্যমে দস্যুরা এক আড়তদারের কাছে তাদের মুক্তিপণ হিসেবে 1.5 লাখ টাকা দাবি করে। জেলেদের উদ্ধারে কাজ করার কথা জানিয়েছে পুলিশ। পানি বাড়ার সাথে সাথে কুষ্টিয়ার পদ্মা নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীন প্রায় 1000 বিঘা ফসলি জমি। হুমকির মুখে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বসতভিটা, বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ পদ্মা নদী রক্ষা পাউবর বেড়ি বাঁধ। চরম আতঙ্কে নদী পাড়ের 10,000 মানুষ। বর্ষার শুরু থেকেই পদ্মা নদীতে পানি বাড়তে শুরু করে। সেই সাথে কুষ্টিয়ার বেশ কিছু এলাকায় শুরু হয় তীব্র ভাঙন। বিশেষ করে বাহিরচর ইউনিয়নের মুন্সিপাড়া, মুসলিমপুর ও আশপাশের প্রায় 6 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন তীব্র আকার ধারণ করে। প্রবল ভাঙনে নদীতে বিলীন হচ্ছে ফসলি জমি। হুমকির মুখে স্কুল, কলেজ, বসতভিটা সহ নানা প্রতিষ্ঠান। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ নদীপাড়ের মানুষের। পারমাণিক যে এলাকার বিদ্যুৎ কেন্দ্রটা, তার অপোজিট থেকে ভেড়ামারা, হাডিং ব্রিজ থেকে মুন্সিপাড়া, টিকটিকিপাড়া, মুসল্লিপাড়া, এই 3টা গ্রাম খুব ঝুঁকিপূর্ণ। আমার তো থাকার মতন কাজ আর কিছু নেই। এই জমি একটু কিনেছিলে, সবই চলে গেছে নদীর ভাঙ। তখন আমরা এই ভেবেটা চাইছি যে আমার একটু আপনারা বাঁচান। সপ্তাহখানেকের ভিতরে যদি এই জিও ব্যাগ যদি না দেয়, তাহলে আমাদের বাড়িঘর থাকবে না। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। অনুমতি পেলেই ভাঙন রোধে দ্রুত কাজ শুরু করা হবে। স্থানগুলো ইতিপূর্বে চিহ্নিত করছি এবং এই বিষয়ে আমরা জরুরি পদক্ষেপ গ্রহণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে আমরা আসলে পত্র প্রেরণ করছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে আমরা এই কাজগুলো বাস্তবায়ন করব। ভাঙন থেকে রক্ষা পেতে মানববন্ধন করেছেন নদী তীরের বাসিন্দারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সতর্কতা না মেনে সাগরে নেমে উদ্দাম ঢেউয়ের সঙ্গে পাল্লা দিতে গিয়ে বিপদে পড়েছেন অনেকেই। 7 মাসে কক্সবাজার সমুদ্র সৈকতে প্রাণ হারিয়েছেন অন্তত 12 জন। সতর্কতা না মানার পাশাপাশি সৈকতে নিরাপত্তা ব্যবস্থাপনার ঘাটতি দেখছেন অনেকেই।
সম্প্রতি কক্সবাজার বেড়াতে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী সাগরে নামার পর ভেসে যায় স্রোতের তোড়ে। পরে দুজনের মরদেহ উদ্ধার করা হলেও খোঁজ মেলেনি অরিত্র হাসানের। লাইফগার্ড, বীজকর্মী, স্থানীয় জেলে এবং নৌবাহিনীর সদস্যরা সম্ভাব্য জায়গায় খোঁজাখুঁজির পরও হদিস পাননি অরিত্রের। স্বজনেরা এখনো আশায় আছেন অরিত্র হয়তো ফিরে আসবে। এখন আমার একটাই আশা, আমার ছেলেকে পাবো। আমার ছেলেকে ফিরে পাওয়া পর্যন্ত আমি এখান থেকে যেতে পারবো, আমার ছেলেকে এখানে রেখে যেতে পারবো আমি। সতর্কতা না মেনে সাগরে নামার উচ্ছ্বাস অনেকের জন্য ডেকে আনছে বিপদ। বড় বড় ঢেউর সঙ্গে পাল্লা দিয়ে আনন্দ মেতে ওঠার সময় সচেতন থাকেন না অনেকেই। আমরা আসলে সমুদ্রের পাড়ে আসলে আমরা একটু বেশি উচ্ছ্বাসিত হয়ে যাই। এরপরেও আমরা মাথায় রাখি যেন নিজের বিপদ ডেকে না আনি। বিপদে সহায়তা দিতে লাবণী থেকে কলাতুলি পয়েন্ট পর্যন্ত 3 কিলোমিটার এলাকায় দায়িত্ব পালন করেন 27 জন লাইফগার্ড সদস্য। এর বাইরেও আছেন স্বেচ্ছাসেবীরা। সমুদ্রে নামতে গেলে আগে জোয়ার ভাটার সময়টি জেনে নিতে, বিপজ্জনক স্থানগুলোকে চিহ্নিত করতে, সমুদ্র সৈকতে নামার আগে লাইফগার্ডের সাথে অবশ্যই কথা বলে নিতে এবং ঘাটপাড়ে ঘুরে না যেতে। সাগরে নেমে এমন মৃত্যুর হার কমাতে নানা উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে প্রশাসন। সি নেটিং এর যে বিষয়টি, এটি আসলে এখানে কিভাবে বাস্তবায়ন হলে পর্যটকরা উপকৃত হবে, আসলে কতটুকু উপকৃত হবে, বাস্তবায়নযোগ্য কিনা, এই সমস্ত বিষয় বিবেচনা করেই হয়তো আগাতে হবে। লাইফগার্ডের দেয়া তথ্য অনুযায়ী কক্সবাজারে 10 বছরে সাগরে নেমে প্রাণ গেছে 64 জনের। এর মধ্যে গত 2 বছরে মারা গেছেন 24 জন। জীবিত উদ্ধার 800 জনের মতো। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। ভরা মৌসুমে বরিশালের মোকামগুলোতে ইলিশের সরবরাহ খুবই কম। দাম বেশি থাকায় ক্রেতাও নেই তেমন। এতে কর্মহীন এ খাতের অনেক শ্রমিক ও ব্যবসায়ী। নাব্যতার সংকট, জাটকা নিধন ও সরকারের তেমন উদ্যোগ না থাকায় মিলছে না পর্যাপ্ত ইলিশ, বলছেন ব্যবসায়ীরা। বরিশাল নগরের পোর্ট রোড মৎস্য আড়ত, এখান থেকেই বিভিন্ন বাজারে ইলিশ সরবরাহ হয়, তবে আগের মতো নেই ইলিশ। ব্যবসায়ীদের দাবি, আগে প্রতিদিন গড়ে 150 থেকে 200 মণ ইলিশ আসলেও 3 বছর ধরে নেমেছে মাত্র 50 মণে। এমন কোনো দিন নেই 1-150 মণ মাছ না থাকলে, এমন কারণ 50 মণ মাছও হয় না। কারণ এখন ইলিশের বড় মৌসুমি, এই মনে করেন এই আষাঢ় শ্রাবণ মাসে এলে তো আপনার বর্ষা নামলে ইলিশ মাছের বড় মৌসুম, অত নদী তো মাছ নাই। এই রোড মালিক সমিতির অন্তর্ভুক্ত যারা আছি তারা খুবই একটু খারাপ অবস্থা। এখানে শুধু কিছু ওই হারসা মাছটা আমদানি হয়, এর উপরই পোর্ট রোড নির্ভর হয়, সামান্য কিছু ইলিশ আসে। নাব্যতা সংকট, জাটকা নিধনের কারণে মাছ পাওয়া যাচ্ছে না। সরবরাহ কম ও চড়া দামের কারণে কমেছে ক্রেতাও। এখন 700-800 টাকা কেজি, এই আমাদের পক্ষে কেনা সম্ভব না। জেলেরা ওই আপনার খরচা করে টাকা চলান নিয়ে নামে, মাছ পায় না, আবার রিটার্ন চলে আসে। একবার নামলে প্রায় 30,000 টাকা খরচ হয়। ইলিশের সরবরাহ বাড়াতে নদীর নাব্যতা ফেরানো ও জাটকা নিধন বন্ধের চেষ্টা করছে মৎস্য বিভাগ। নাব্যতা যাতে বৃদ্ধি পায় তার জন্য আমরা এই বরিশাল জেলার 3টি অগ্রাধিকার এলাকা দিয়েছি। একটা মেহেন্দিগঞ্জ, একটা হিজলা, একটা হচ্ছে বাকেরগঞ্জের। বিগত 2 বছর যাবত এখানে রাতে দিনে জাটকা সংরক্ষণের জন্য আমাদের অভিযানটা এবং তদারকিটা বিগত কয়েক বছরের চেয়ে অনেক ভালো ছিল এবং আমরা রাতও পাহারা রাখছি। এই আড়তে আকার ভেদে মন প্রতি ইলিশ বিক্রি হচ্ছে 55,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আমন্ত্রণ পরের আয়োজনে।